বিমানে নিরুদ্দেশে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার। ২৪ বছরের শাসনের অবসান, রাস্তায় রাস্তায় জনতার উচ্ছ্বাস। ব্যাপক আয়োজনে ভারতীয় দূতাবাসে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্মারকলিপি। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি। কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এর মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওর ঘোষণায় উত্তেজনা। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারও ব্যাহত। বিচার বিভাগকে ধ্বংস করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি। মেধার বদলে গুরুত্ব দেওয়া হয়েছে আনুগত্যকে, অভিমত দেবপ্রিয় ভট্টাচার্যের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুরো দেশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয় শেষ হল বাশারের ২৪ বছরের শাসনের। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল গোলানি বলেছেন, ক্ষমতা সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সিরিয়ার সমস্ত প্রতিষ্ঠান আসাদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। বাশারের পতনের পর বাস্তুচ্যুত ও কারাবন্দীরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। রাস্তায় নেমেছে আনন্দ মিছিল করছে হাজার হাজার বাসিন্দা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বাশার সরকারের ২৪ বছরের শাসনের অবসান হলো। বিদ্রোহীদের তোপের মুখে রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সিরিয়া দখলে নিয়ে নতুন যুগের ঘোষণা দেয় বিদ্রোহী হায়াত তাহরির আল শাম এইচটিএস গোষ্ঠী। বাশার দেশ ছেড়ে কোথায় পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার বাসিন্দা। এর আগে মাত্র এক সপ্তাহের লড়াইয়ে সিরিয়ার আলেপ্পো, হামা, দারা শহর দখলে নেওয়ার পর নির্বিঘ্নে দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। শহরটির কুখ্যাত সেদনায় কারাগারে ঢুকে গেট খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এখানেই হাজার হাজার বিদ্রোহীকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল ২০১১ সালে। তখন বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে বেকার তরুণরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে রক্ত ঝরায় বাশার। অশান্তি ও সংঘাত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। ১৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল 11:15টার দিকে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়। কোনো বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা বাজার পৌঁছায়। সেখান থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশি বাধায়। সেখান থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যায় স্মারকলিপি জমা দিতে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো জব নাই, আমাদের বন্ধু আছে। পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্টকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগকে অবমাননা করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা বন্ধু রাষ্ট্র চাই,
আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না, কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। একদলীয় রাষ্ট্রই ছিল আওয়ামী লীগের পুরনো অভিলাষ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিটেনের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আইনি জটিলতা শেষে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। বলেন, 2008 সালে আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সুকৌশলে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু করে। আওয়ামী লীগ যেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকেই বিএনপি আন্দোলন করছে। বেগম খালেদা জিয়া বলেছিলেন, তখন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এর জন্য দেশকে অনেক মূল্য দিতে হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, দেশের অর্থবহ পরিবর্তনের জন্য সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছিল। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। একটু স্লিপ করবেন, ইউ জাস্ট প্যারিশ। আমরা যদি স্লিপ করে যাই, আমরা একটা প্যারিশ করে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। একই সঙ্গে সাবধান সতর্কতার সঙ্গে কাজ এগুতে একটা পা করে এগুতে হবে। এইখানে যদি আমাদের ভুল হয়, তো এবার যে সুযোগটা আমরা পেয়েছি ফ্যাসিবাদকে সরিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করবার, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। কথিত হিন্দু নিপীড়নের অভিযোগ এনে আওয়ামী লীগ 10 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এক সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ প্রধান রজনীশ জিন্দাল বলেন, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান নিপীড়নের ঘটনায় গোটা ভারত ক্ষুব্ধ, উদ্বিগ্ন। এই অভিযোগে 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশনে পদযাত্রা করবে আরএসএস। দিল্লিতে 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন বলে জানান তিনি। সংগঠনটি বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেবে। এছাড়া আরএসএস নেতা বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা ও সহিংসতা বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘ, ইউএনএইচসিআর, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবি সহ সকল আন্তর্জাতিক সংস্থার কাছেও স্মারকলিপি জমা দেবে সংগঠনটি। এদিকে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে মিথ্যাচার ও ভুয়া খবর অব্যাহত রেখেছে। 5 আগস্টের পরিবর্তন স্বীকার করে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, গত 2-3 মাসে ব্যবসা বাণিজ্যে যে মন্দা যাচ্ছে তাতে শুধু বাংলাদেশেরই নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি জানান, সোমবার ঢাকায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। এতে ভালো কিছু আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সার্ক স্ট্যান্ডিং কমিটি চালুর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা থাকবে। এরপর মন্ত্রী পর্যায়ের সভা হলে সম্পর্ক অনেকখানি এগিয়ে নেওয়া যাবে। গত 10 বছর মিটিং না হয় তা পুনর্জীবিত করার উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, গত 5 আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, এটা স্বীকার করেই দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। সার্ক চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল আওলাদ মিল্টু বলেছেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সার্ককে কার্যকর করতে হবে। Thank you so much.
আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান পাশে, পরের বছর পাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে দিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি। দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। বিচার বিভাগ এখন মানুষের সুবিচার নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা বা প্রতিভার কোনো দাম ছিল না। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। টেকসই উন্নয়নের সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মূলধারা অন্তর্ভুক্ত করার নাগরিক প্ল্যাটফর্মের 2 দিনের আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিচার বিভাগ নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই বিপ্লবের সম্মান জানাতেই আগের সময়ের পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি একটা শব্দ ব্যবহার করি, ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে পৌঁছেছে চামচাপুচিবাদ কিভাবে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সেই সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত এবং মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। প্রধান উপদেষ্টা এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ দুর্নীতি রোধ ও সমাজে সুশাসন ফেরানোর উপর জোর দেন। গোলাম মহিনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারের সফলতা আসবে না, বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, শুধু আমলাতন্ত্র নয়, দুর্নীতিমুক্ত করতে হবে রাজনৈতিক অঙ্গনকেও। জাতীয় নির্বাচনের পরও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। রিপোর্ট ফররুখ বাবুর। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধন করেছে টিআইবি। সেখানে উঠে আসে বিগত 16 বছরের দুর্নীতির চিত্র। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের 1,45,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না, আর নাগরিকরা বঞ্চিত হবে রাষ্ট্রের সেবা থেকে। অভিমত টিআইবির নির্বাহী পরিচালকের। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হলেও, যদি হয়েও যায়, যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। টিআইবির হিসাবে গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে $15 বিলিয়ন।
যে কারণে ব্যাংকিং খাতসহ দেশের অর্থনীতি ধ্বংসের দুয়ারে। করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না এবং সেইটির পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং এখতিয়ার তাদের আছে। আমরা আশা করব সেই বিষয়টি নিশ্চিত করা হবে। দুর্নীতি বন্ধ করতে হলে দুদকে নতুন কমিশন গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ ইফতেখারুজ্জামানের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। একদিক থেকে আমরা অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন কতজন অবৈধ বিদেশি আছেন সেই পরিসংখ্যান সরকারের হাতে নেই। 31st নাইটে সব বার বন্ধ থাকবে, ফানুস ও আতশবাজি না করার অনুরোধ জানান তিনি। বলেন, কোনো জাতীয় দিবস পালনে কোনো ধরনের হুমকি নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। আশ্বস্ত করেন, সীমান্তে পুরোপুরি অ্যালার্ট আছে বিজিবি। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম সবচেয়ে ভালোভাবে দিতে পারে। সীমান্তে কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। ভারতের সাথে সম্পর্ক নেতিবাচক দিকে মোড় নেওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের নাম উল্লেখ সহ 400 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী। আদালত শুনানি শেষে মামলাটি পরে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটির আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী এনামুল হক। মামলার বাদী জানান, গত 26 নভেম্বর মামলা সংক্রান্ত একটি কাজে চট্টগ্রামে আদালতে যান তিনি। ওই দিন সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি চলছিল। জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে তাণ্ডব চালানোর সময় এনামুল হককেও চিন্ময়ের অনুসারীরা মারধর করে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি আজ চিন্ময় কৃষ্ণ দাস সহ 400 জনের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করেছেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল আলিফকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে আদালত চত্বরে আজ বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিমানে নিরুদ্দেশ্যে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার, 24 বছরের শাসনের অবসান, রাস্তায় রাস্তায় জনতার উচ্ছ্বাস। ব্যাপক আয়োজনে ভারতীয় দূতাবাসে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্মারকলিপি, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি। কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এর মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরায় ঘোষণায় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার অব্যাহত। বিচার বিভাগকে ধ্বংস করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি। মেধার বদলে গুরুত্ব দেওয়া হয়েছে আনুগত্যকে, অভিমত দেবপ্রিয় ভট্টাচার্যের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতদিন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।